আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের আকাশ মাটি অরণ্য থেকে নেওয়া মাধব মাঝির বিবরণ। মাধব মাঝির বিবরণ। গল্প পাঠে পার্থপাল চৌধুরী। তুমি তো সঙ্গে ছিলে মাধব মাঝি, তবু কেন এরকম হলো? মাধব মাঝি এমন উত্তেজিত যে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। চোখ দুটি অন্ধকারে বিড়ালের চোখের মতন, মাথার চুলগুলো খাড়া খাড়া, কথা বলতে গিয়েও তোতলাচ্ছে। আমি আমি সালা বাপের জন্মে এমন কাণ্ড দেখি নাই, কখনো শুনিও নাই। কেউ 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 আমরা দেখলাম না, একটা পাতা পড়ার শব্দ পর্যন্ত শুনলাম না, আর একটা মানুষ মধ্যিখান থিকা। মধুফান্তে কাঠ কাটতে যে দলটি গিয়েছিল জঙ্গলে, তারা অসময়ে ফিরে এসছে। মাধব ছাড়া আর বাকি কজন মাটি লেপা দেওয়ালের মতন মুখ করে বসে আছে ঠায়। কাঁদছে ডলি, কবিতা, বাসনা আর প্রতিবেশীদের কয়েকটি স্ত্রীলোক। মনোরঞ্জন ফেরেনি। এত রাতেও নজনীখালির মাতব্বর ব্যক্তিরা এসে জড়ো হয়েছে এ বাড়িতে। এরকম সংবাদ শুনলে সবাই আসে। একেবারে শেষে এলো নৌকোর মালিক মহাদেব মিস্ত্রি। প্রত্যেকবার নতুন করে বিকৃত হচ্ছে পুরো কাহিনী। পুরুষেরা কেউ কাঁদে না, কারণ এমন কিছু অস্বাভাবিক ঘটনা তো নয়। সুন্দরবনের আসল জঙ্গলে গেলে এক আধজনকে বাঘের মুখে পড়তেই হবে, এতে অবাক হওয়ার কি আছে? যারা চোরাই কাঠ আনে তাদের সঙ্গে কারবার আছে মহাদেব মিস্ত্রির। এই তো গত মাসেই সেরকম একটা দলের রফিকুল মোল্লা খতম হয়ে গেল। নাড়ি ভুড়ি বার করা অবস্থায় রফিকুল মোল্লার লাশ নামানো হয়েছিল নেজার জেটিতে। গোসাবার কাছে একটা গ্রামের নামই বিধবা গ্রাম হয়ে গেছে না? কাঠ কাটা কেন, যত জেলে মাছ ধরতে যায় তারা সবাই কি ফেরে? কিন্তু এরা তো গিয়েছিল পারমিট নিয়ে, আইনসম্মত ভাব। বাঘ বুঝি আইন মানে? পারমিট থাকলে কাছে ঘেঁষে না? সে কথা হচ্ছে না। সুন্দরবনের কাঠ কেটে সুন্দরবনের অর্ধেক মানুষের পেট চলে, অথচ জঙ্গল কেটে সাফ করে ফেললে বাঘ বাঁচবে কি করে? আমাদের ভবিষ্যৎ বংশধররা বাঘ দেখবে না? সেই জন্য তৈরি হয়েছে টাইগার প্রজেক্ট। সরকার বিভিন্ন জঙ্গলের বিশেষ বিশেষ অংশে কোর এরিয়া বলে চিহ্নিত করে দিয়েছেন। সেখানে শুধু বাঘ থাকবে, মানুষের প্রবেশ নিষেধ। বাকি জঙ্গলে পারমিট নিয়ে যার যা খুশি কাঠ বা মধু আনতে যাক। চুরি করে কাঠ কাটতে গেলে তো ধরা পড়লে নৌকো বাজেয়াপ্ত হবেই, জেলও খাটতে হবে। যে কোনো চুরিরই শাস্তি আছে। কার জিনিস কে চুরি করছে সে আলাদা কথা। একটা ছোটখাটো পাহাড়ের মতন চেহারা মহাদেব মিস্ত্রির পসরার জোর। একটা ছোটখাটো পাহাড়ের মতন চেহারা মহাদেব মিস্ত্রির পয়সার জোর, বন্দুকের জোর আর পায়ের জোর আছে বলেই না লোকে তাকে মানে। তবে নিজের গ্রামের লোকের রক্ত শুষে সে টাকা বানিয়েছে, এমন অপবাদ তাকে কেউ দিতে পারবে না। তার চালের ব্যবসা, কাঠের ব্যবসা, সবই বাইরের লোকের সঙ্গে। মহাদেব মিস্ত্রিকে দেখে কবিতা কাঁদতে কাঁদতেই একখানা চাটাই এনে উঠোনে পেতে দিল। মহাদেব মিস্ত্রি মাধব মাঝির সামনে গ্যাঁট হয়ে বসল, হাতে জ্বলন্ত সিগারেট। গাঁজার কলকে টানার মতন হাত মুঠো করে সিগারেট টানলে তার 3 আঙুলের 4টি আংটি দেখা যায়। ছেলে ছোকরাদের না হয় মাথা গরম, কিন্তু মাধব, তুমি তো পোড় খাওয়া মানুষ, তুমি কি বলে এমন আহাম্মুকি করলে? মাধব বলে,
আপনি আপনি বিশ্বাস করেন মহাদেবদা, ঠাকুর ফরেস্টে আমি আগে কতবার গেছি, কোনোদিন কিছু হয় নাই। ঠাকুর ফরেস্টে বাঘ? তুমি বলো কি মাধব? সেখানে তো একটা শিয়ালও নেই। মাধব বলে, দয়াপুরে বাঘ আছে? ছোট মহাখালীতে বাঘ আছে কেমনে? আপনি আমরে কন্ত আসে নাই, সেখানে বাঘ আসে নাই। মিস্ত্রি সম্প্রদায়ের সকলেই বৈষ্ণব। মহাদেবের গলায় কণ্ঠী আছে। হাত জড়ো করে কপালে ঠেকিয়ে মহাদেব বলল, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ভাবলেই এখনো মহাদেবের সারা শরীরটা কেঁপে ওঠে। ছোট মহাখালীতে যেদিন বাঘ আসে সেদিন সেখানে মহাদেব উপস্থিত। হাটের কাজকর্ম সেরে সে রাত্রিরে নৌকায় উঠেছিল। ওরে বাপ রে বাপ! তার নৌকার পাশ দিয়েই বাঘটা সাঁতরে গিয়েছিল ছোট মহাখালীর দিকে। আসল কাহিনী ভুলে গিয়ে সকলে কিছুক্ষণের জন্য ছোট মহাখালীর সেই বাঘ আসার দিনটির গল্পে মগ্ন হয়। দয়াপুর গ্রামের বাঘটাকে তো ধরে নিয়ে রাখা হয়েছে কলকাতার চিড়িয়াখানায়। কি যেন একটা শখের নাম রাখা হয়েছে সেই বাঘটার, দয়ারাম নাকি সুন্দরলাল। কাঁদতে কাঁদতে একটু থেমে গিয়ে ডলি হঠাৎ দাঁত কিরমির করে বাসনাকে বলল, রাক্ষসী, তুই তো আমার ছেলেটাকে খেলি। হারামজাদি, বিয়ের পর এখনো বছর ঘোরেনি, এর মধ্যে কেউ স্বামীকে জঙ্গলে পাঠায়? কতবার বলেছি রাত্রিরে চুল খোলা রাখবি নে, তার ঢঙি বউ সে কথাই শোনে না। স্বামীর অকল্যাণের কথা যে ভাবে না। ছোট লোকের ঘরের মেয়ে, বিয়ের সময় একখানা শাড়ি দিয়েছে, শাড়ি তো নয়, গামছা। বলতে বলতেই উঠে এসে ঝাঁপিয়ে পড়ে ডলি। বাসনার চুল ধরে টেনে ফেলে দিল মাটিতে। আজ বিকেল পর্যন্ত ছেলের বউ ছিল তার আদরের পুতুল। মাতৃস্নেহে হঠাৎ তাকে উন্মাদিনী করেছে। অন্য স্ত্রী লোকেরা ডলিকে জোর করে ছাড়িয়ে দিল। ডলিও তখন চিৎকার করছে, বনবিবির পূজা দেবে? কেন কেন জয়মণিপুরে বনবিবির স্থান নেই? খলিশপুরে নেই? উজিয়ে সেই বাঘের মুখেই যেতে হবে? সতেক খোয়ার মা কি ছোট লোকের ঘরের মেয়ে, কোনো রকম হায়া জ্ঞান নেই? ডলিকে দুজন টানতে টানতে নিয়ে গেল অন্যদিকে। পুরুষের দল কথা থামিয়ে এদিকে চুপ করে চেয়েছিল। মেয়ে ছেলেদের ব্যাপারে তারা মাথা ঘামায় না। মহাদেব মিস্ত্রি বলে, তারপর গোড়া থেকে সব খুলে বলো তো। একে একে সবাই বলতে শুরু করে দেয়। আমি বলছি, তুই থাম সাধুচরণ, মাধবের মুখ থেকে শুনব। হাঁটু দুটো দুহাত দিয়ে ঘিরে বসে আছে মাধব। ডান হাতটা মুঠো করে পাকানো, আঙুলের ফাঁকে চিপে ধরা একটা বিড়ি টানার কথা খেয়ালই নেই। বিনা দোষে প্রচণ্ড শাস্তি পাওয়া মানুষের মতন তার মুখটা। সেই প্রায় ভাবছে নিজের কথা। মনোরঞ্জন মারা গেছে, কিন্তু সে নিজেও কি মরেনি? কাঠ বা মধু কিছুই আনা হলো না, ফিরতে হলো খালি হাতে। অথচ পরিমল মাস্টারের কোঅপ দোকানে ধার রয়ে গেল। এই ধার সে কি করে দেবে, কি করে শুধবে? মনোরঞ্জনের অন্য আফসোস করলে এখন তার নিজের পেটের জ্বালা মিটবে? তাহলে শোনেন, প্রথম রাতটা তো আমরা কাটালাম দত্ত ফরেস্ট অফিসের ধারেই। বড়বাবু ঘুমায় পড়েছিলেন, তেনারে তো জাগানো যায় না। পরের দিন সকালে পারমিট দেখাতে হবে। সে রাইতে কান্না করলো সাধুচরণ আর বিদ্যুৎ। মনোরঞ্জন আমাকে 2-3খানা গান শোনাইল। আহা, কি যেন একখান ভারী সুন্দর গান গেয়েছিল। আমরা কইলাম, মনোরঞ্জন, আর একবার গা, আর একবার গা। পরদিন সকালে ভাটা, তাই বলে থাকতে হলো দুপুর পর্যন্ত। তারপর ওরা যেতে লাগলো মারিঝাপির পাশ দিয়ে। হাল একজন,
বৈঠা একজন, আর 4 জন তাস পেটায়। সন্ধ্যের কাছাকাছি একটা খাড়ির মুখে নৌকা বেঁধে বার কতক খেপলা জাল ফেলে দেখা হলো মাছের আশায়। জোয়ারের সময় মাছ পাওয়ার আশা খুব কম। শুধু শুধু পণ্ডশ্রম হতে হতেও শেষবারে সাধুচরণের হাতে উঠল একটা কচ্ছপ। বিদ্যুৎক্ষীণ আপত্তি তুলেছিল, কচ্ছপ অযাত্রা। সে কথায় কেউ পাত্তা দেয়নি। নোনা জলের কচ্ছপের স্বাদই আলাদা। নৌকায় একটা মুরগি রয়েছে অবশ্য, কিন্তু সেটি ছোঁয়া যাবে না। ওটা বনবিবির কাছে মনোরঞ্জনের মানত করা। রাত্রে নৌকো চালানো হবে কিনা তা নিয়ে মতভেদ দেখা দিয়েছিল। 6 জনের মধ্যে 4 জনই এগিয়ে যাওয়ার পক্ষে, কিন্তু দলনেতা হিসেবে মাধব বলেছিল না। এরপর আর কোনো জনবসতি নেই। এখানে ডাকাতদের অবাধ স্বাধীনতা। প্রথম কয়েকটা রাত অন্তর হাল গতিক বুঝে নেওয়া দরকার। খুব ছোট একটা খাড়ির মধ্যে ঢুকে এমনভাবে নৌকা বাঁধা হলো যাতে বাইরে থেকে দেখাই যাবে না। 2 জন পালা করে রাত জেগে পাহারা দেবে। কচ্ছপের মাংসটা জমে গেল দারুণ। ভাত কম পড়ে গেল মাধবের। যেটুকু ঝোল বাকি ছিল তাতেই সে আর 1 থালা ভাত মেরে দিতে পারত। গান গাওয়া নিষেধ বলে আগেই ঘুমিয়ে পড়ল মনোরঞ্জন। সে আর নিরাপদ পাহারা দেওয়ার পালা নিয়েছে শেষ রাত্রে। কিন্তু মাঝরাতেই জেগে উঠতে হলো সবাইকে। বিদ্যুৎ জাগিয়ে দিল। খুব কাছ দিয়ে নৌকা যাচ্ছে 2খানা। বিদ্যুতের ফিস ফিস গলা কেঁপে যাচ্ছে ভয়। সাধুচরণ আর মনোরঞ্জন পাটাতনের তলা থেকে বার করলো 2খানা লাঠি। কিন্তু ঘুম চোখেই মাধব নৌকা 2খানা এক নজর দেখে নিয়ে বলল, কি আপদ, এর জন্যই কাঁচা ঘুমটা ভাঙিয়া দিলি? ও কিছু না, ওরা চোরাই কাঠের ব্যাপারী। মাধব ভুক্তভোগী। সে ডাকাতের নৌকো চেনে।